যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে সেটা ডন স্বীকারোক্তিমূলক জবানবন্দির মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল। আজও পর্যন্ত 30 বছর পর্যন্ত উনি আদালতের বারান্দা আসলো না, কোনো প্রশাসনের মানুষের কাছে ধর্ণা দিল না। কেন? উনি কি এত শক্তিশালী? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। সালমানকে ভেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য। তাহলে কি সত্যি ডন সালমানকে শেষ করেছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অজানা এক সত্য? চলুন আমরা প্রথমেই এই ভিডিওটি দেখে আসি। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবারও জোরালো আলোচনায় সালমান শাহর মৃত্যু রহস্য। কেন গ্রেপ্তার হলেন ডন? 90-এর দশকের সেই সুপারস্টার যার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়ত দর্শক, সেই সালমান শাহ প্রায় 30 বছর ধরে কবরে শুয়ে আছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যুর খবর স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। এরপর কেটে গেছে প্রায় 3 দশক। তদন্ত হয়েছে, রিপোর্ট এসেছে, মামলা হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। প্রশ্নটি সেই একই রয়ে গেছে, সেদিন আসলে কি ঘটেছিল? কখনো জানা গেছে এটা আত্মহত্যা, আবার কখনো জানা গেছে এটা পরিকল্পিত কাণ্ড। কখনো জানা গেছে স্বামী স্ত্রীর বনিবনা সমস্যা, পারিবারিক কলহ, বউ শাশুড়ির দ্বন্দ্বের কথা। আবার কখনো পরিকল্পিত তার অভিযোগে আঙুল উঠেছে সালমান শাহর স্ত্রী সামিরা আর ডন বা অন্যদের দিকে। এসবের মধ্যেই যখন অভিনেতা ডন গ্রেপ্তার হলেন, তর্ক বিতর্ক যেন আবার নতুন করে পালে হাওয়া পেল। শুধু ডনের গ্রেপ্তারের মধ্যে দিয়েই যে এই তদন্তের মোড় ঘুরতে শুরু করলো তা নয়। সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর 2025 সালে আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার অভিযোগে বলা হয়, 1996 সালের 6 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে নীলা চৌধুরী, তার স্বামী প্রয়াত কমরউদ্দিন আহমেদ চৌধুরী এবং ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজায় সালমান শাহর বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী আবুল তাদের জানান সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে তারা গ্রিন রোডের বাসায় ফিরে যান। এর কিছু সময় পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন করে জানানো হয় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে তারা দেখেন সালমান শাহ শয়নকক্ষের খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাকে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই দিনই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। 29 বছর পর যখন মামলা হয়, তারপর মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়না তদন্ত সম্পন্ন এবং এই কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। তার প্রেক্ষিতে গত 24 মে সালমান শাহর মৃতদেহ কবর থেকে তোলার আদেশ দেয় আদালত। সালমান শাহর মৃত্যুর প্রায় 30 বছর পর আদালতের এমন আদেশ বড় খবর হয়ে সামনে আসে। কিন্তু প্রশ্ন ওঠে, এত বছর পর কবর থেকে লাশ তুলে কি সত্যিই নতুন কিছু জানা সম্ভব, নাকি বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই রহস্য আরো গভীর হতে চলেছে? কেউ বলেছেন অবশেষে সত্যের কাছাকাছি যাওয়া সম্ভব হবে, আবার কেউ বলেছেন এত বছর পর ফরেনসিক পরীক্ষা করে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা খুবই সীমিত। বাস্তবতা হলো, মৃত্যুর প্রায় 3 দশক পর মানবদেহের অনেক গুরুত্বপূর্ণ আলামত আর অবশিষ্ট থাকে না। নরম টিস্যু প্রায় সম্পূর্ণ নষ্টদের চিহ্ন ইত্যাদি সাধারণত আর থাকে না। বিষক্রিয়া হলে সেটারও প্রমাণ অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তবে কিছু বিষয় দেখা সম্ভব, যেমন হাড়ে কোনো ভাঙন ছিল কিনা, নির্দিষ্ট কিছু হাড়ে অস্বাভাবিক ক্ষতি ছিল কিনা, পুরনো পোস্টমর্টম রিপোর্টের সঙ্গে বাস্তব অবস্থা মেলে কিনা, এমনকি ডিএনএ পরীক্ষা করে এটাও দেখা সম্ভব যে দেহটি সত্যি সালমান শাহর কিনা। জুন মাসে উত্তোলনের আদেশ দেওয়ার পর আগস্ট মাসে এসে গ্রেপ্তার হলেন ডন। এখন কি হবে? নিশ্চয়ই আইনি প্রক্রিয়াতেই সবকিছু এগোবে। হয়তো এবার সত্যিই রহস্য উদ্ঘাটন হবে। হতে পারে সত্যটা এখনো কোথাও লুকিয়ে আছে, কোনো পুরনো নথিতে, কোনো ভুলে যাওয়া সাক্ষ্যে, কিংবা এমন কারো স্মৃতিতে যে এখনো কথাই বলেনি। হয়তো আমরা তো প্রথম আসামিকে আমরা আগে অ্যারেস্ট করতে চাই। এখন উনি কিভাবে এত বড় একটা মামলার আসামি হয়েও উনি কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এখনো বহাল তবিতে উনি ঘুরে বেড়াচ্ছেন, এটা আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আর এই দেশের বিচার বিভাগের কাছে আমার প্রশ্ন যে উনি যদি নিরপরাধ হয়, বিচার প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে উনি প্রমাণ করে বের হয়ে যাক। কিন্তু উনি বের না হয়ে কোর্টে আসবে না, আদালতে আসবে না, পুলিশের কাছে যাবে না,
ওনার এমন কি ক্ষমতা যে উনি কেন বিচারের মুখোমুখি হচ্ছেন না? আমার প্রশ্ন আজকে এই জায়গার মধ্যে বিচার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে, যে উনি কেন বিচারের মুখোমুখি হচ্ছে না? উনি যদি নিরপরাধ হয় উনি প্রমাণ দিয়ে উনি বের হয়ে যাবে এখান থেকে, কিন্তু আজও পর্যন্ত 30 বছর পর্যন্ত উনি আদালতের বান্ধায় আসলো না, কোনো প্রশাসনের মানুষের কাছে ধর্ণা দিল না। কেন? উনি কি এত শক্তিশালী? এটা আমাদের প্রশ্ন এই সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা আমরা জানতে চাই। কোটি বক্তরা, 64 জেলার কোটি বক্তরা জানতে চায়। আমার তো প্রশ্নটা সেই জায়গায় ছিল যে 1 নম্বর আসামি হলো সামিরা, 2 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই, উনি দেশের বাইরে আছেন, আর সামিরার মা লুচি হক উনি বাংলাদেশে আছেন। সামিরাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? লুচি হককে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এই আসামিগুলো সামিরারে ধরায় অ্যারেস্ট করলেই আমরা সত্যটা জানতে পারি। উনি কেন, ওনারা। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।